এবং আর ৩ সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ রয়েছে তারা কিন্তু এখন রায়ের ঘোষণা করার পূর্বে কেন তারা এই রায়ে এসে পৌঁছলেন সেটা ব্যাখ্যা করছেন এবং সেখানে কিন্তু শেখ হাসিনার সঙ্গে তার তৎকালীন তথ্যমন্ত্রী ইনুর তার যে কথোপকথন সেটা দেখানো হচ্ছে, তথ্যগুলোকে সামনে তুলে ধরা হচ্ছে এবং এখানে সবচেয়ে এটা হাস্যকর বিষয় যে এগুলো আদৌ সত্যি না মিথ্যা সেখানে কোনো বাদী বিবাদী পক্ষ নেই, কেউ এগুলোকে চ্যালেঞ্জ করতে পারছে না এবং সেই জায়গায় একের পর এক এই ধরনের তথ্য পরিবেশন করা হচ্ছে এবং এই তথ্য পরিবেশন করার শেষে শেখ হাসিনার বিরুদ্ধে তারা ঠিক মূলত কী কী চার্জেসগুলো এনেছেন সেগুলো জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন আইজিপি মামুন তার যে জবানবন্দি সেইটা পেশ করা হবে এবং তারপরে কিন্তু সাজা ঘোষণা হবে। ধরো আর মিনিট 15-এর মধ্যেই সাজা ঘোষণা হতে চলেছে এমনটা বলাই যায় এবং তুমি যেমনটা জানো সাজা ঘোষণা সেই সাজা ঘোষণা হয়ে যাবে। আপডেট নেব, তুমি আমাদের সঙ্গে থাকো সুমন। আমি আরো একবার শতমনির বাবুর কাছে চলে যাব। শতমনির বাবু, একটা বিষয় আপনি বলছেন বাংলাদেশের মানুষ ভুল বুঝতে পেরেছে, অপরদিকে শেখ হাসিনা তিনি যে অডিও বার্তা দিচ্ছেন সেই অডিও বার্তাতেও তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ এর বিচার করবে। তাহলে কি এই বাংলাদেশে আরো একটা গণ অভ্যুত্থান হবে? অনেকগুলো গণ অভ্যুত্থান তো বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে, এবার কি আরো একটা গণ অভ্যুত্থান দেখতে পারে বাংলাদেশ? আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যেভাবে আমরা তৃণমূল পর্যায়ে কথা বলি, যেভাবে তারা এই ষড়যন্ত্র বুঝতে পেরেছে, আমাদের বিশ্বাস অতি দ্রুত একটি জনবিস্ফোরণ হবে এবং কি স্বাধীনতার সপক্ষের শক্তিরা ঐক্যবদ্ধ হবে। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মেসেজ, যে এই যে বাংলাদেশে একটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল, বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছিল, বাংলাদেশের ইতিহাসে এত উন্নয়ন কখনো হয়নি, এত শান্তি পরিবেশ ছিল না, নিরাপত্তা এত সুন্দর ব্যবস্থা ছিল না। আজকে কোথায় নিরাপত্তা? মানুষ হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে লাখ লক্ষ, তারা বলছেন মানুষের অধিকার, তারা বলছে কোঠা, তারা বলছে আজকে তারা এই যে যারা উপদেষ্টা লাখ লাখ কোটি টাকা তারা আত্মসাৎ করে ছাত্রদেরকে ধোকা দিয়ে তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা কেউ আমেরিকা, কেউ দুবাই বাড়ি করছে। আমি এই জায়গা থেকে শতমনির বাবু একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। দেখুন, জুলাই অভ্যুত্থানের যদি কথা আমরা দেখি, গত বছরের কথাটা যদি ধরি, আপনার কি মনে হয় এই জুলাই অভ্যুত্থান কারো মস্তিষ্ক প্রসূত ছিল? এর পেছনে কি ডিপ স্টেট কোনো ভাবে তাদের কি কোনো রকম কোনো মদত ছিল, কোনো মদত পুষ্টতেই হয়েছে কি এটা? আমি বলতে চাই না, যেহেতু ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে এই বিষয়ে, তিনি একজন রাষ্ট্রপতি, আমেরিকার মতো একটা দেশে তিনি নিজেই সাক্ষ্য দিয়েছে যে $29 মিলিয়ন ব্যয় হয়েছে বাংলাদেশের পিছনে। তো আজকে ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকম থেকে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে বিভিন্ন নামে। আজকে সেই টাকা এবং কি অবৈধ টাকা দিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছেন অসাংবিধানিকভাবে ভোটবিহীন তিনি প্রধানমন্ত্রী বেশি দিন থাকতে পারবে না এবং কি তিনি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরে তিনি যে ব্যবসায় লিপ্ত হয়েছে সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। তিনি গ্রামীণ সংস্থার নামে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করছে এবং কি বাংলাদেশের যে সর্ববৃহৎ বন্দর চিটাগাং বন্দর অর্থের বিনিময়ে সেটাও তিনি বিক্রি করে দিচ্ছে। আজকে বাংলাদেশকে তিনি পুরোটাই একটা কিন্তু এখানটা খেলা চলছে এবং অপরদিকে বিচারের নামে প্রহসন এই মুহূর্তে বোধহয় চলছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ, একটা বিষয়, আমরা একাধিকবার বাংলাদেশে গণ অভ্যুত্থান দেখেছি, এবারে কি শেখ হাসিনার এই রায়দানের পর আরো একটা গণ অভ্যুত্থান দেখতে পাওয়া যাবে বাংলাদেশে? নিশ্চিতভাবে সেটার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। তবে মধুকল্পিতা, যতটা সহজে বাধাহীনভাবে শেখ হাসিনারকে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দোষী সাব্যস্ত করা এবং তারপরে সেই কোর্ট থেকে একটা জাতা রায় বার করে নিয়ে আসা, এটা তো রায় না, এটা প্রহসনের বিচারের রায়, এটা করে ফেলবেন ভেবেছিলেন মোহাম্মদ ইউনূস, ততটা সহজ হয়নি। তবে এই যে বাধা বা এই যে প্রতিরোধ, তার কিন্তু আন্দাজ তিনি পেয়েছিলেন গত সপ্তাহ থেকেই বাংলাদেশ ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছিল। সেদিক থেকে দেখলে আমাদের অতিথি যে কথা বলছিলেন, আমি অনেকটা সেই কথাটার অনুরণন করেই বলবো যে ইউনূস কিন্তু এই প্রতিরোধের মেজাজ আন্দাজ করেও পিছু হটেননি, প্রধানত তিনটি কারণে, একটা নয় তিনটে কারণে তিনি এক ঢিলে 3 পাখি মেরেছেন। প্রথম কারণ, তিনি দেশের ভিতরে থাকা প্রবল হাসিনা বিরোধী জামাত এবং অন্যদিকে বিএনপি দুজনকেই বার্তা দিতে চেয়েছেন এবং অবশ্যই এই ছাত্র দলকে
যে তিনি কোনোভাবেই হাসিনা বিরোধিতার রাস্তা থেকে সরছেন না, যত প্রতিরোধী আসুক তিনি হাসিনার এই সাজানো বিচার করে তাকে দোষী সাব্যস্ত করে তার নামে একটা সাজা ঘোষণা করিয়ে দেবেনি। এটা তো বাংলাদেশের কোনো আদালত না, এটা ইউনুসের তৈরি করা আদালত, যার সঙ্গে জামাত টামাত এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে বা জঙ্গিদের সম্পর্ক রয়েছে। এছাড়া দ্বিতীয় বার্তাটা কি? দ্বিতীয় বার্তা অবশ্যই নির্দিষ্ট করে জামাতের জন্য, যারা নির্বাচনের আগে গণভোট চেয়েছে, আর যে গণভোট হলে আর বাংলাদেশে কোনোদিন নির্বাচন হবে না বলে সবাই মনে করছেন। জামাতকে আপাতত কিছুটা সন্তুষ্ট করবার জন্য শেখ হাসিনা এবং জামাত যারা একে অপরকে বরাবর জাতশত্রু মনে করে এসছেন, সেই জামাতকে কিছুটা সন্তুষ্ট করবার জন্য এই রায়ের আয়োজন ইউনুস করেছিলেন। এবং তৃতীয়, আমি যে কারণে বললাম আমাদের সম্মানীয় অতিথির অনুরণন করেই বলবো, চুপচাপ এই প্রতিরোধ ইত্যাদির মাঝখানে কিন্তু গোটা দেশে যখন আগুন জ্বলছে, চট্টগ্রাম বন্দরটা কার্যত তিনি হস্তান্তর করে দিচ্ছেন একটি বিদেশি সংস্থার হাতে, ডেনমার্কের একটি সংস্থার হাতে, যেটা শুধু ডেনিশ সংস্থা নয়, তার সঙ্গে আরো বিভিন্ন দেশের পুঁজি যুক্ত রয়েছে। এবং এই সবটাই করা হচ্ছে আসলে চট্টগ্রাম বন্দরকে নিজেদের নিয়ন্ত্রণ মুক্ত করে বিদেশিদের নিয়ন্ত্রণে তুলে দেওয়ার জন্য। মধুকল্পিতা।